একটা অজনপ্রিয় লোকেশনের খোঁজ জানতে চান, যেখানে ঘুরতে গেলে হাজার হাজার টাকা খরচ করতে হবে না, কিন্তু এমন সব ল্যান্ডস্কেপ উপভোগ করতে পারবেন যেগুলো দেখার পর আপনার মনে হবে রিয়েলি এটা বাংলাদেশ। কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক ভ্যালি কিংবা বান্দরবান এখন আর বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ গন্তব্য না। তাছাড়া এত এত পর্যটকের ভিড়ে এখন আর এই চমৎকার জায়গাগুলোতে রিল্যাক্সে ভ্রমণ করা যায় না। কোলাহলমুক্ত, নির্ঝঞ্ঝাট, সবুজ প্রকৃতি যদি আপনার প্রথম পছন্দ হয়, তাহলে এই ভ্রমণ গল্পটি আপনার জন্য। হাওর এলাকা খ্যাত নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম। এটি মূলত একটি অফরোড ট্রেল। বর্ষাকালে এই অঞ্চলে রাস্তাঘাট সবকিছুই পানির নিচে থাকে। এখন শীত মৌসুম চলছে, তাই এখানে খুব সহজেই মোটর বাইক নিয়ে ঘুরতে আসা যায়। আমরা 4 জন বন্ধু মিলে এখানে আজকে ঘুরতে এসেছি। হাওরের জনজীবন আমাকে সত্যি মুগ্ধ করছে। এতক্ষণ আপনারা যে অসাধারণ আর প্রাণবন্ত ল্যান্ডস্কেপগুলো দেখলেন, সেগুলোর এক্স্যাক্ট লোকেশন, যাওয়ার উপায় আর সকল খুঁটিনাটি জানিয়ে দিব এই ভিডিওতে। আর সেই সাথে আমাদের এই প্রকৃতির মাঝে একটা দিন কেমন কাটলো তা জানাবো। তাছাড়া আপনার জন্য এই লোকেশনে ঘুরে বেড়ানোটা সঠিক সিদ্ধান্ত কিনা সেটাও বলে দিব। আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, তাই গালগপ্প বাদ দিয়ে লেটস জাম্প ইনটু দ্য এপিসোড 4 অফ একদিনের ভ্রমণ গল্প। ভ্রমণের পূর্বে আমি সাধারণত একটা ড্রাফট ম্যাপ তৈরি করে নিতে পছন্দ করি। ম্যাপ তৈরির ক্ষেত্রে আমি গুগল ম্যাপের সহযোগিতা নেই। সবসময় যে সেই ম্যাপ মেনেই ভ্রমণ করতে পারি সেটা বলবো না, কারণ এইসব অফ রুট ভ্রমণ করতে গেলে ম্যাপের উপর সম্পূর্ণ ভরসা করলে আমাদের এবারের ভ্রমণটা শুরু হয় নেত্রকোনা জেলার মদন উপজেলা থেকে। আপনি যদি এরকম বিস্তীর্ণ মুক্ত প্রকৃতির স্বাদ নিতে চান, তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে বাস বা ট্রেনে চেপে চলে আসতে হবে নেত্রকোনা জেলা শহরে। তারপর সেখান থেকে আপনি একাধিক রাস্তায় হাওর ভ্রমণ করতে পারবেন। আর আমার দেখানো রাস্তাটি ফলো করতে চাইলে প্রথমে নেত্রকোনা সদর থেকে আসতে হবে মদন উপজেলায়, তারপর উচিতপুর বাজার। এখানে এসেই দেখতে পাবেন এক পলকে সবকিছু বদলে গিয়েছে। হাওড়াঞ্চলের আলাদা একটা জীবনধারা, আলাদা একটা পরিবেশ, রাস্তাঘাট সবকিছুই আমাদের স্বাভাবিক জীবনের চেয়ে আলাদা। এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ ভ্রমণ পথ। আমরা বর্তমানে এখানে আছি। এরপর আমরা বেশ কয়েকটি জায়গায় থেমেছি, কারণ আল্লাহর সৃষ্টি কিছু সৌন্দর্য এতটাই মুগ্ধতা ছড়ায় যে না দাঁড়িয়ে উপায় নেই। যদিও সম্পূর্ণ ভ্রমণ পথটাই দুর্দান্ত ছিল, তবুও আমি মোট 3টি স্পেসিফিক লোকেশনের কথা আলাদা করে উল্লেখ করতে চাই, কারণ আমার মনে হয় এগুলোর কথা আলাদা করে না বলাটা অন্যায় হবে। প্রথমে একটা অস্থায়ী জেলে বাড়ি। হাওড় অঞ্চলে কিছুক্ষণ পরপর এই ধরনের ঘর দেখতে পাবেন। পথ চলতে চলতে বিস্তীর্ণ হাওরের মাঝে একটা নিঃসঙ্গ ঘর দেখে আমাদের কিছুটা কৌতূহল হলো। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম হাওরের পানি নিচে নেমে যাওয়ার পর এই ঘরগুলো বানানো হয়। আশেপাশের বিস্তীর্ণ হাওরগুলো থেকে মাছ আহরণের পর জেলেরা এখানে মাছগুলো এনে বাছাই করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। এই ঘরটির দায়িত্বে যিনি আছেন তাকে দেখলাম রাতের খাবারের জন্য হাওর থেকে ধরে আনা তরতাজা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করছেন। প্রকৃতি যে মানুষকে উদার হতে শিক্ষা দেয়, তার একটা জ্বলজ্যান্ত প্রমাণ পেলাম এই অপরিচিত ভাইকে দেখে। চেনা নেই, জানা নেই, আমাদেরকে তার বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিলেন। হাতে সময় কম থাকায় অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য রসুলপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। আমরা এখন যে রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি, বছরের 6 মাস এই রাস্তাটি কয়েক ফুট পানির নিচে তলিয়ে থাকে, তাই আশেপাশের সব বাড়িগুলো অনেকটা উঁচুতে নির্মাণ করা হয়েছে। আমাদের তালিকার 2 নম্বর জায়গাটার নাম রসুলপুর ফেরিঘাট, এবং এখানে স্পেশাল বিষয় গরম গরম মিষ্টি। রসুলপুর ফেরিঘাটে আসার পর নৌকা বা ফেরি দিয়ে ধনু নদী পার হতে হবে। ফেরি অনেকক্ষণ পরপর পাওয়া যায়, আর নৌকায় পার হতে চাইলে খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না। ফেরিঘাট সংলগ্ন এই বাজারটার সবচেয়ে মজার বিষয় হলো এখানে গরম গরম রসগোল্লা পাওয়া যায়। এখানে আসার পরে আমরা দেখতে পেলাম ছোট ছোট দোকানগুলোতে মিষ্টি তৈরি করা হচ্ছে। প্রতি কেজি মিষ্টির বর্তমান বাজার দর 300 টাকা। গরম গরম মিষ্টি খাওয়ার পর দেখতে পেলাম একটা ছোট নৌকা ঘাটে ফিরেছে। সিরিয়াল ধরে মোটরসাইকেলগুলো নৌকায় তোলার পর আমিও উঠে পড়লাম। যাদের নৌকায় মোটরসাইকেল তোলার পূর্ব অভিজ্ঞতা নেই, তাদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। নৌকা থেকে নামার পর 5 মিনিট দূরত্বে খালিয়াজুড়ি বাজার। কম বেশি সব মৌসুমে এই অঞ্চলের খাবার হোটেলগুলোতে দেশীয় মাছ পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় এবং সবচেয়ে চমৎকার লোকেশনে।
হাওর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটি হিজল বাগান। মূলত মাইলের পর মাইল সবুজ ঘাসের জমি আর মাঝে মাঝে ছোট ছোট হিজল গাছের বাগান দেখে আমি বলতে বাধ্য হচ্ছি এটাই বাংলার নিউজিল্যান্ড। হিজল গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় সবুজ ঘাসের উপর পা ফেলতে ফেলতে আপনার মনে হবে এটা যেন অন্য কোনো দুনিয়া। প্রতিদিনের ব্যস্ত জীবন এখানে এসে কোথায় যেন মিলিয়ে গিয়েছে। 3টা হিজল বাগানের লোকেশন আপনাদের দিয়ে দিচ্ছি। এই লোকেশনগুলো গুগল ম্যাপে সার্চ করলে আপনারা খুব সহজেই এই জায়গাগুলোতে চলে আসতে পারবেন। যেহেতু এটা হাওড়াঞ্চল এবং এখানে খুব কাছাকাছি কোনো লোকালয় নেই, তাই আমার সাজেশন থাকবে সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে বের হয়ে যাবেন। ভিডিওর এই পর্যায়ে একটা কনক্লুশনে আসা যাক, কার কার জন্য এই অঞ্চলে ঘুরতে আসাটা সঠিক সিদ্ধান্ত হবে। নাম্বার 1, আপনি যদি নীরব নিস্তব্ধ প্রকৃতি পছন্দ করেন। নাম্বার 2, আপনি যদি ময়মনসিংহ বিভাগের বাইরে থেকে আসেন তবে কমপক্ষে 3 দিন সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ এই অঞ্চলগুলোতে ঘুরতে যাওয়ার জন্য দ্রুতগামী কোনো বাস বা ট্রেনের সুব্যবস্থা নেই। আপনাকে নিজের মোটরসাইকেল নিয়ে আসতে হবে অথবা এখান থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে হবে। নাম্বার 3, আপনি যদি খাবার দাবার নিয়ে খুব বেশি সেন্সিটিভ না হয়ে থাকেন, কারণ এইসব অঞ্চলে ঘোরার সময় ভালো মানের কোনো রেস্টুরেন্ট পাবেন না, তাই যখন যা পাওয়া যায় তাই খেয়ে নিতে হবে। নাম্বার 4, রাস্তাঘাট অনেক জায়গায় ভাঙাচোরা আর ধুলাবালিতে ভর্তি, তাই এসব বিষয় মাথায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ পরবর্তীতে এর চেয়েও সুন্দর সুন্দর অফ রোড ভ্রমণ গল্প আপনাদের উপহার দেব। গত পর্বে একটা অফ রোড ধরে আমরা গিয়েছিলাম পাঁচগাঁও কলমাকান্দা উপজেলায়, সেই ভ্রমণ গল্পটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে ভ্রমণ করুন।